হাই ভিউয়ার্স, চতুর্থবারের মতো আমরা আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি আপনার কাছে। আজকে এই পর্বে আমরা দেখানোর চেষ্টা করব শ্রীমঙ্গলের অপরূপ সৌন্দর্যের পাহাড়ের কিছু ঝর্ণার দৃশ্য এবং সীমান্তবর্তী এলাকার মানুষের সুখ দুঃখের গল্প। বিশেষ করে দেখানোর চেষ্টা করব চা বাগানের ঐতিহ্যবাহী কিছু চা বাগানের দৃশ্য এবং এখানে যে পাহাড়ে বিভিন্ন রকম ফল ফলাদি চাষ হয় এইগুলা বিষয় নিয়ে আমরা আজকে উপস্থাপন করব। আজকে একটু সকাল সকালে বের হলাম, দেখি আমরা আজকে সীমান্ত এলাকায় কী কী দেখাতে পারি আপনাদেরকে। তবে চেষ্টা করব ভালো কিছু দেখানোর জন্য। আমরা সাথে একজনকে নিয়েছি, নাম হচ্ছে বাদল। আর বাদল ভাইয়ের সাথে অনেকবার কথা বলেছি। বাদল ভাই বেশ কয়েকবার এই এলাকায় গিয়েছিল সীমান্তে। এই এলাকা সম্পর্কে বাদল ভাইয়ের একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স আছে। তো বাদল ভাই, এখানে আপনি যেই পিলারগুলো আছে সীমান্তে, আপনি তো মনে হয় বেশ কয়েকবার গিয়েছিলেন, তাই না? বেশ কয়েকবার গিয়েছিলেন না? পিলারগুলোর অবস্থান তো সঠিক জানেন, তাই না? এই যে শুনছি এই এলাকায় নাকি আপনার ইয়ে থাকে, ওই যে কি বলে বিভিন্ন ফল, যেমন আনারস, এগুলা নাকি চাষ হয়। এটা কখন, এখন কি আছে আনারস? পাওয়া যেতে পারে না। এই যে আনারসের কিছু আমরা ইয়ে দেখতে পাচ্ছি। এই যে এটা হচ্ছে পাহাড়ি আনারস। আসলে অ্যাকচুয়ালি এই আনারসগুলা আরও বড় সাইজ হবে। এটা অবশ্য বড় হয়নি, বাট বড় হলে খেতে খুব সুস্বাদু। তো আমরা ট্রাই করবো সেই বিষয়গুলো দেখানোর জন্য। তো আশা করি ভিডিওটি অবশ্যই একটা ভালো একটা ভিডিও হতে যাচ্ছে। আপনারা আমাদের সাথেই থাকুন। বাদল ভাই বিএসএফ কি না আইছিল তারা পক্ষ থাকে আর। আচ্ছা, আমাদের এই ক্যাম্পের আর বিএসএফ এরা আনার দেখ না হলো খাইছে, খাইয়া না হলে 40-50 টাকা নিয়ে এরা ভরিয়া ভরিয়া নিয়ে গেছে। বড় বড় আনার তারা গেল 25 পর্যন্ত গেছে, আর গেছে না। আমরা একবার ডাইরেক্ট গেলাম 26। আচ্ছা, আমরা ওই যে বাড়িটা দেখতে পাচ্ছি, ওটা কি বাঙালি পরিবার? হাই ভিউয়ার্স, যে এরকম পাহাড়ের কিছু গ্যাপে গ্যাপে দু একটা বাড়ি রয়েছে, এরকম বাড়ি রয়েছে। আসলে অন্যরকম একটা অনুভূতি। এটা না আসলে শুধুমাত্র ভিডিও দেখে বোঝা যায় না। আমরা এখন পাহাড়ের ঢালুতে নামতেছি। আমরা প্রায় 1000 ফুট উচ্চতা পাহাড়ে ছিলাম, ওখান থেকে নামতেছি। এরকম কিছু লাঠি লাগে বিশেষ করে পাহাড় থেকে নামার জন্য এবং ওঠার জন্য। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশে। আসলে সৌন্দর্যের যেই অপরূপ সৌন্দর্যের যে ভরপুর, এটা আসলে বাংলাদেশ ভ্রমণ না করলে বোঝা যায় না। ভ্রমণ পিপাসু যারা রয়েছেন তারা আমি মনে করি অবশ্যই আপনারা আসবেন শ্রীমঙ্গল, তাহলে হয়তো কিছুটা হলেও উপভোগ করতে পারবেন আমাদের বাংলাদেশের সৌন্দর্য। আনারসের পাশাপাশি প্রচুর কলার চাষ হয় এই পাহাড়ে।
পাহাড়ি রাস্তায় চলাচলের জন্য এরকম কিছু জিপ পাওয়া যায়, যেগুলা পাহাড়ি রাস্তায় চলার জন্য যথেষ্ট ভালো কাজ করে। নর্মালি গাড়ি খুব কমই চলে, এরকম গাড়ি পাহাড়ি রাস্তায় বেশি চলে। আর রাস্তার দুপাশে এরকম প্রচুর আনারস গাছের চারা আমরা দেখতে পেয়েছি, যেগুলো এখন পরিপূর্ণভাবে আনারসগুলো পরিপূর্ণ হয়নি, কিন্তু আনারস ধরেছে প্রচুর আনারস। শ্রীমঙ্গলের এই আনারসের যথেষ্ট চাহিদা রয়েছে আমাদের দেশে। এখান থেকে আনারস উৎপাদন করে বাংলাদেশের বিভিন্ন জেলাতে এখান থেকে পাঠানো হয়, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই আনারসের যথেষ্ট চাহিদা রয়েছে। এবং এই চাহিদার কথা মাথায় রেখে এখানকার চাষিরা প্রচুর আনারসের উৎপাদনের দিকে মনোযোগী হয়ে আমরা দেখেছি। প্রচুর আনারসের বাগান রয়েছে এখানে, আমরা আরও সামনে দেখানোর চেষ্টা করব। আনারস এবং লেবুর পাশাপাশি শ্রীমঙ্গল এলাকায় প্রচুর পরিমাণে পেঁপের চাষ হয়, এবং পেঁপের পাশাপাশি আমরা দেখেছি এখানে কলার চাষও হয়ে থাকে। পর্যাপ্ত পরিমাণে কলা এবং পেঁপে এবার বাম্পার ফলন হয়েছে, তাছাড়া লেবুও বাম্পার ফলন হয়েছে। কিন্তু দুঃখজনক হলো এটা সত্যি, এখানকার যে প্রান্তিক যে চাষি আছে তারা আসলে এখান থেকে লেবু সংগ্রহ করে বাজারে বিক্রি করার পরে তারা যে সঠিক যে মূল্য, সেই মূল্যটা পায় না। এবং এখানে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি, পর্যাপ্ত পরিমাণে পানের চাষ হয়ে থাকে। যে পানগুলা বিশেষ পদ্ধতিতে তারা গাছের সাথে পানগুলা একটা ব্যবস্থা করে দেয়। দেখা যাচ্ছে যে গাছের যে পানের যে লতাটা প্রচুর মজবুত হয় আমরা দেখেছি, এবং এটা বড় বড় গাছের সাথে এই লতাটা তারা দিয়ে দেওয়ার পরে লতাগুলা অনেক বড় হয়ে এবং পান পর্যাপ্ত পরিমাণে পান হয়। একটা বিশেষ পদ্ধতি তারা অবলম্বন করে, এবং একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে তারা এই পানগুলা সংগ্রহ করে থাকে। এখানকার পানের যথেষ্ট সুনাম রয়েছে, বিশেষ করে শ্রীমঙ্গলের পান এখানে যথেষ্ট পরিমাণে তারা সুনাম অর্জন করেছে পান চাষের মধ্য দিয়ে। এখানে একটা পান পুঞ্জ রয়েছে খাসিয়াপল্লীতে, এবং বিশেষ করে এখানকার যে মৌলভীবাজারে এবং শ্রীমঙ্গলে আমরা যে বিষয়টা দেখেছি, বিভিন্ন খাসিয়া, মণিপুরি, ত্রিপুরা
তারা এরকম এই পান চাষের প্রতি যথেষ্ট আগ্রহী এবং তারা এই পান চাষ করে থাকে। এখানে পাহাড়ে আরেকটা বিষয় আমরা বেশ কয়েকটি বার লক্ষ্য করেছি, অর্থাৎ কোনো জায়গায় কোনো মালিক পক্ষই খালি রেখে দেয়নি, তারা কিছু না কিছু এখানে লাগিয়েছে, যেটা আমাদের দেশের জন্য ভালো একটা বিষয়। সেটা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে এখানে নাগা মরিচ, অর্থাৎ এটা আঞ্চলিক ভাষায় বলে নাগা মরিচ, এই মরিচগুলো এখানে লেবু বাগানের নিচে একটা বিশেষ পদ্ধতিতে তারা লাগিয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে মরিচ হয়েছে আমরা দেখেছি। এবং এই মরিচগুলা এখানকার চাষিরা সংগ্রহ করে শ্রীমঙ্গল শহরে নিয়ে যায় এবং সেখানে একটি ভালো মূল্যে তারা বিক্রি করতে পারে। তবে একটা বিষয় আমরা দেখেছি, লেবুর দাম যদিও বাজারে বেশি, বাট এখান থেকে যারা চাষি, যারা চাষ করার পরে লেবুটা তারা শ্রমিক দিয়ে সংগ্রহ করার পরে যখন বাজারে নিয়ে যায়, গাড়ি ভাড়া, পরিবহন এবং শ্রমিকদের মজুরি দেওয়ার পরে তারা যে পরিপূর্ণ যেই মূল্য, সেই মূল্যটা তারা পায় না, যার পরিপ্রেক্ষিতে অধিকাংশই চাষি এখান থেকে লেবু সংগ্রহ করতে চাচ্ছে না এবং যার কারণে হাজার হাজার মেট্রিক টন লেবু এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা দেখেছি বাগানে পর্যাপ্ত লেবু এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সঠিক পরামর্শ এবং সঠিক মূল্য না পাওয়ার কারণে এখানকার মালিকপক্ষ লেবু সংগ্রহ করতে ইচ্ছুক না। তারা লেবু সংগ্রহ না করার কারণে এরকম বাগানে অনেক লেবু আমরা দেখেছি এভাবে শত শত মেট্রিক টন লেবু এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। প্রায় প্রতিটি গাছের সাথে এরকম পানের লতা জড়িয়ে দেওয়া হয়েছে এবং সমস্ত গাছের সাথে, অর্থাৎ প্রতিটি গাছের সাথে এরকম এক একটি লতা, পানের লতা আমরা দেখতে পেয়েছি এবং দেখেছি। এই লতাগুলো অনেক বড় হয় এবং অনেক উঁচুতে হয় এবং এই লতাগুলো দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে মোটা, যেটা সহজে এই পান লতাগুলো মারা যায় না। এবং এখানে কোনো প্রকার কোনো সার বা ওষুধ, কীটনাশক কোনো কিছুই ব্যবহার করা হয় না। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এখানে পান চাষ করা হয়ে থাকে। প্রতিটি গাছের সাথে এরকম পানের লতা রয়েছে। আমরা দেখেছি এখান থেকে কিভাবে খাসিয়ারা পান সংগ্রহ করে, আমরা সেটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এই যে বাঁশ দেখতে পাচ্ছেন একটা, মানে এই যে লতা এবং এই লতার পাশে একটা বিশেষ পদ্ধতিতে দেখবেন এই যে বাঁশ রয়েছে, এই বাঁশের উপর মই হিসাবে এই বাঁশটা তারা ব্যবহার করে থাকে এবং এই মইয়ের মতো ব্যবহার করেই এরা পান সংগ্রহ করে থাকে। এটা হচ্ছে বিশেষ পদ্ধতির এক প্রকার মই, এটা দিয়ে তারা পান সংগ্রহ করে থাকে।
প্রচুর লেবু হওয়া সত্ত্বেও লেবু সংগ্রহ করতেছে না, যার কারণে এখানকার যে লেবু গাছে গাছে পেকে গাছের থেকেই নষ্ট হয়ে যাচ্ছে। মামা, আপনার সাথে তো অনেকক্ষণ অনেক রাস্তা হাঁটলাম, আপনি অনেক পরিশ্রম করেছেন। আসলে সত্যি কথা বলতে আপনার সাথে কথা বলে বা এই হাঁটাচলা করে খুবই ভালো লাগলো, কিন্তু আপনার একটা ব্যক্তিগত জীবন সম্পর্কে জানা হয় নাই। মানে আপনার নাম কি? আমার নাম বাদল। বাদল। ফ্যামিলিতে কে কে আছে? আমার ছেলে 3 জন বিবাহিত। 3 জনই বিয়ে করছে? বিয়ে করে দিয়েছে। গ্রামে এলিশে চুনারি ঘাট। আচ্ছা আচ্ছা মামা, এই যে পাহাড় বন জঙ্গল, এই যে যে সিচুয়েশন, রাস্তাঘাট চলাফেরা দেখলাম খুবই কষ্টদায়ক একটা বিষয়। কষ্ট হয় না? আপনারা এই যে চলাফেরা করেন, সরকার কোনো অনুদান দেয় আপনাদের? কিছুই দেয় না। কিছু দেয় না? সরকারি কোনো সাহায্য সহযোগিতা? কিছু না। এই যে করোনা ভাইরাসে পুরো পৃথিবী নিস্তব্ধ হয়ে গেছে, লকডাউন, বাংলাদেশে কোনো প্রকার কোনো গাড়ি ঘোড়া কোনো চলাচল কোনো কিছু করতেছে না। তা এমত অবস্থায় কোনো সাহায্য সহযোগিতা না। পাইছেন কিছু না। কোনো বিত্তবানদের কাছ থেকে? একবার খালি আমরা ক্যাম্প পক্ষ থেকে পাইলাম 10 কেজি সব মিলাইয়া আটা তেলে চাউলে মিলাইয়া পাইলাম 10 কেজি, আর নাই। আমরা ক্যাম্প পক্ষ থেকে পাইছি। তো এমনি কোনো বিত্তশালী বা কোনো যারা ইয়ে আছে, কোনো শিল্পপতি, কেউ কোনো সাহায্য সহযোগিতা করছে করোনা ভাইরাস উপলক্ষে? না, অন্য কিছু নেই। কিন্তু আপনারা যে এই যে ক্যাম্পের এই সার আসিল, এটা আমরা 50 জনের অনুদান দিয়েছিল 10 কেজি এবং তেলে সাবানে মিলাই দিয়েছি। মানে এটা কি বিজেপির পক্ষ থেকে দিছে? বিজেপির পক্ষ থেকে দিয়েছি। তবে আসলে আমি যতটুকু শুনেছি বিজেপি সর্বোত্তম সহযোগিতা করতেছে এবং যতটুকু পারতেছে তাদের সামর্থ্য অনুযায়ী তারা দিতেছে। তবে একটা বিষয় হচ্ছে, এই আমার এই ভিডিওটি যারা দেখতেছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে, বিশেষ করে যারা বিত্তবান আছেন, এই করোনা ভাইরাসে বিশেষ করে কর্মসংস্থানের ব্যবস্থা আসলে বন্ধ হয়ে যাওয়াতে অনেক দরিদ্র পরিবার আছে যারা কোনোভাবে আর্থিক সহযোগিতা মানে পাচ্ছে না। তো আশা করব আপনারা যারা আছেন এই ভিডিওতে যারা দেখতেছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, বিশেষ করে যারা দরিদ্র ফ্যামিলির আছে, হয়তো কেউ লজ্জায় কারো কাছ থেকে হয়তো কোনো রকম সাহায্য সহযোগিতা চাইতে পারতেছে না। তো আপনারা যদি পারেন এরকম কিছু দরিদ্র ফ্যামিলিকে যদি অন্ততপক্ষে কিছুটা সহযোগিতা করেন, তাহলে হয়তো তারা ছেলে মেয়ে সন্তান নিয়ে হয়তো তারা দুবেলা দুমুঠো ভাত খেতে পারবে। অনেকে আছে অনাহারে আছে, হয়তো কেউ লজ্জায় কারো কাছে সাহায্য চাইতে পারতেছে না। তো যারা বিত্তশালী আছেন প্লিজ এরকম যদি পারেন কিছু গরিবদেরকে সহযোগিতা করবেন। একটা বিষয় হচ্ছে, মানব ধর্মই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। আমরা যারা বেঁচে আছি, যাদের সামর্থ্য আছে, হয়তো আমরা যদি কাউকে যদি কিছুটা সহযোগিতা করি, হয়তো তাদের মন থেকে হোক বা সৃষ্টিকর্তার পক্ষ থেকে অবশ্যই আপনাদের উপর সৃষ্টিকর্তার এক প্রকার রহমত থাকবে আশা করি। এবং সবার প্রতি একটা অনুরোধ থাকবে, আসুন আমরা সবাই এরকম দরিদ্র ফ্যামিলিকে সহযোগিতা করি এবং সাহায্যের হাত বাড়িয়ে দিই। মেডিকেলে আছে, ক্যাম্প থেকে ফোন হয়েছে যে বাদল তুমি কোথায়? কিন্তু স্যার তো আমি এই অবস্থাতে, আমি তো সদর মেডিকেলে আছি। আচ্ছা, মেডিকেল মানুষের ভিড়ে মানে কোনো যে ফোনটা বোঝাই যায় না, মানুষ জাম তো মেডিকেলে। এবার হলো তোমার অবস্থা কি? আমি স্যার এই যে আমার তো এই অবস্থা, তুমি কি আসতে পারবে? আমি না স্যার, আমার তো মেডিকেল ছাড়া এখন তো ছুটি না দিতে আসতে পারবে। এই অবস্থা নিয়ে এখন আমাদের বড় সাহেবের কাছে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে ঠিক আছে, আমি তোমার আসার ব্যবস্থা করতে। ঠিক আছে, কিন্তু ফোন দিছে বড় ডাক্তারের কাছে যে আমার যে রুগী গেছে বাদল রাজ বলো, তাকে ছুটি যাবে। ছুটি হয়ে আইসি, এখানে না হলো আমার 95,000 টাকা গেছে। সাই মাত্র টাকা দিছে 5,000 সম্পূর্ণ আমার। 500 টাকা কে দিছে? মালিক 5,000 টাকা দিছে আমরা সাইবে, আর বাদ বাকি সব আমার। হলো কেমন করে? হ্যাঁ, এটা সামান্য একটু ইয়া লাগছে। এটা যেমন পর্যায়ে হইলো এই পাওটা আমার। হ্যাঁ, দেখেন না কাটা হয়েছে না পাও, পুরা কাটা পাই। ইনফেকশন আছে, অপারেশন করছে।
এরপরে আইলাম, ছুটি হয়ে আইয়া এখন স্যার আসলে কোনো স্যার আসলে গেলাম যে স্যার এই অবস্থা আমার, আপনি তো ফোন দিলেন আমার তো পাওয়ার অবস্থাতে কিন্তু আসতে পারলাম না, এবং এলাম কিছু সাহায্য করে। কই কিছু দিছে আমার? কিচ্ছু না, ক্যাম্প থেকে কিছু না, কিন্তু আমি ঠিকই কাজ করতে আর কিছু না। আমাদের বেতন হয় না বাবু, এখানে কই মাস যাইতে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, নাকি আগস্ট নাকি জুলাই চলে না? অনেক স্ট্রাগল করার পরে আমরা পেয়েছি 1900 মেন পিলার 27। তো আসলে অনেকগুলো পাহাড় পার হয়ে তারপর আমরা এই পিলারটি পেলাম। আসলে সত্যি অনেক কষ্ট হয়েছে। এটা হচ্ছে পাহাড়ের চূড়ায় অবস্থিত 1927 মেন পিলার, এবং এটার পরবর্তী যে 1S, এটা 200 গজ বামে তীর চিহ্ন দ্বারা এটা নির্ধারণ করা হয়েছে। দেখানো হচ্ছে তীর চিহ্নের সাহায্যে এটিকে নির্দেশ করতেছে যে এদিকে 200 গজ দূরে অবস্থিত। এটা প্রচণ্ড বড় পাহাড়, যা দেখতেই পাচ্ছেন। সত্যি অনেক কষ্ট হয়েছে। আর একটা বিষয় না বললেই নয়, এখানে শ্রীমঙ্গলের যে বিভিন্ন যে জায়গায় আমরা যে বিষয়গুলো বারবার দেখেছি, এরকম পান গাছ, যেটা পাহাড়ি পান বলে, এটা সত্যি অসাধারণ। এই পান গাছগুলা দীর্ঘস্থায়ী হয়, সহজে মারা যায় না। বিশেষ করে সমতল ভূমিতে যে পান গাছের চাষ করা হয় সেটার তুলনায় এই গাছগুলো অত্যন্ত মজবুত হয়। বিশেষ করে গাছের গোড়াটা দেখলেই বুঝতে পারতেছেন, এক একটা পান পাতার যে লতাগুলা অনেক শক্তিশালী এবং মজবুত। এবং এই পাহাড়ি পানগুলা অত্যন্ত সুস্বাদু। প্রতিটা গাছের সাথে এরকম পান গাছ লাগানো হয়েছে।